হ্যালো স্টুডেন্ট, শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে মোট দুটি টপিক রয়েছে। প্রথম যে টপিক সেটা হচ্ছে টপিক 1, কোঅর্ডিনেশন এন্টিটি। তোমরা জানো, আগে ভিডিওতে দেখেছো যে কোঅর্ডিনেশন এন্টিটি আসলে কি। কোঅর্ডিনেশন এন্টিটি হচ্ছে যে ধরনের জটিল যৌগ থাকে। ধরো আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো এই একটা কোঅর্ডিনেশন এন্টিটি দেখছো, যেটা নাকি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। তারপরে কি থাকে, ধরো একটা অ্যানায়ন থাকে, ঠিক আছে। তাহলে এই টাইপের কিছু জটিল যৌগ আছে। তার যদি আমি একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল CO Cl2 En whole 2 SO4। এই একটা জটিল যৌগ। এই জটিল যৌগের এই যে পার্টটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার কোঅর্ডিনেশন এন্টিটি, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে ওইটি হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় প্রথম হচ্ছে মেটাল থাকে, মানে ক্যাটনটা থাকে, তারপরে থাকে হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। তা সেরকম যদি একটা এক্সাম্পল নেই, এই ধরনের এক্সাম্পল হচ্ছে K3FeCN6। তাহলে এই দুই প্রকারের আমরা কোঅর্ডিনেশন এন্টিটি দেখলাম। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটিটা কিন্তু অবশ্যই পজিটিভ, কারণ SO4 যেটা অ্যানায়ন আছে ওর চার্জ হচ্ছে 2 ইউনিট নেগেটিভ। আর তাহলে এই কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কত হবে, 2 ইউনিট পজিটিভ। একই রকমভাবে যখন এখানে দেখব, এই কোঅর্ডিনেশন এন্টিটিটা কিন্তু ঋণাত্মক, ঠিক আছে। সামনে যে ধাতুটা আছে মানে ক্যাটায়ন, এটা হচ্ছে এর টোটাল যে আধান সেটা হচ্ছে 3 ইউনিট ধনাত্মক, ঠিক আছে। একটার জন্য +1, তিনটের জন্য হচ্ছে 3+। আর এই স্পিয়ারটার জন্য যে আধান হওয়া উচিত সেটা হচ্ছে -3। তাহলে আমরা দেখছি একটা ক্যাটায়নিক এন্টিটি হয়, অ্যানায়নিক এন্টিটি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টোটাল যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে, ঠিক আছে, টোটালটাই হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে রয়েছে। তার যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ এই এক্সাম্পল নিচ্ছি FeCO5। এটি একটি জটিল যৌগ। কিন্তু টোটালটাই যৌগটা কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে আছে, মানে যে উপাদানগুলো সবগুলি হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে আছে। তাহলে এই তিন প্রকারের আমরা কোঅর্ডিনেশন এন্টিটি দেখি। দেখো এখানে আমি লিখেছি তড়িৎ প্রশম কোঅর্ডিনেশন এন্টিটি, যেটা নাকি আমি লাস্ট যে এক্সাম্পলটা নিলাম FeCO5। এই টাইপের হচ্ছে যে কোঅর্ডিনেশন এন্টিটি থাকবে সেটা কিন্তু তড়িৎ প্রশম হবে, অর্থাৎ এর আধান কিন্তু শূন্য, ঠিক আছে। তাহলে এখানে যেটা এক্সাম্পল নেওয়া হয়েছে সেটা হচ্ছে NiCO4। এবার ক্যাটায়নিক এন্টিটি কোনটা, ক্যাটায়নিক এন্টিটিটা হচ্ছে প্রথমে যেটা এক্সাম্পল নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি উদাহরণস্বরূপ এখানে লিখেছি CuNH3 আর এটার টোটাল আধান কত, 2 পজিটিভ। এরপরে আসি যে সেকেন্ড যেটা দেখেছিলাম, অর্থাৎ অ্যানায়নিক একটা কোঅর্ডিনেশন এন্টিটি, সেটা হচ্ছে PtCl4, চার্জ হচ্ছে 2 ইউনিট নেগেটিভ। এইবার দেখে নাও এই জিনিসটা, আমি এখানে কতগুলো পয়েন্ট লিখেছি, এই পয়েন্টের সবকটা অ্যান্সার তোমরা করতে পারো কি না। প্রথম যেটা দেখব যে আয়নীভবন অঞ্চল। এই কোঅর্ডিনেশন এন্টিটি যেহেতু এর তড়িৎ প্রশম, অর্থাৎ এর চার্জ হচ্ছে 0, তাই এটা যেহেতু আয়ন নয়, তাই একে কিন্তু এর সাথে কোনো কাউন্টার আয়ন থাকবে না, অর্থাৎ এটাকে তড়িৎ প্রশম করার জন্য কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকবে না। তাহলে কাউন্টার আয়ন যেহেতু নেই, তাহলে এটার আয়নীভবন অঞ্চলটা কিন্তু নেই, ঠিক আছে। এরপরে আসছি ক্যাটায়নিক যে কোঅর্ডিনেশন এন্টিটি। ক্যাটায়নিক বললেই এটার চার্জ হবে হচ্ছে পজিটিভ। তাহলে এইটাকে প্রশমিত করার জন্য অবশ্যই একটা ঋণাত্মক আধান থাকবে। সাপোজ এখানে SO4 থাকতে পারে, SO4 এর আধান হচ্ছে 2 ইউনিট নেগেটিভ। তাহলে 2 ইউনিট নেগেটিভ 2 ইউনিট পজিটিভ মিলে নিউট্রাল হয়ে গেল। তাহলে এর অবশ্যই একটি অ্যানায়নিক অঞ্চল থাকবে, কারণ দ্রবণের মধ্যে এই ক্যাটায়নের উপস্থিতি থাকলেও কিন্তু যখন এটাকে আমরা দ্রবণ থেকে বাইরে নিব, অবশ্যই এটা প্রশমিত করার জন্য এর সঙ্গে একটা অ্যানায়ন থাকতে হবে। তাহলে এর অবশ্যই একটি আয়নীভবন অঞ্চল রয়েছে। তাহলে এর কিন্তু আছে, আয়নীভবন অঞ্চল রয়েছে। এবার অ্যানায়নিক যেটা আছে কোঅর্ডিনেশন এন্টিটি, এরও কিন্তু একই রকমভাবে একটা আয়নীভবন অঞ্চল থাকবে। এর সঙ্গে যেই ধরনের ক্যাটায়ন থাকতে পারে সেটা হচ্ছে, ধরো পটাশিয়াম যদি থাকে তাহলে আমি কে লিখবো এখানে,
তাহলে কে কয়টা থাকবে, যেহেতু ওর আধান হচ্ছে +1, তাহলে 2 ইউনিট নেগেটিভকে কাউন্টার করার জন্য এটা 2 ইউনিট পজিটিভ মানে দুটো পটাশিয়াম থাকবে, তাহলে এটা হতে পারে K2। ঠিক আছে, এরপরে চলে আসি যে কাউন্টার আয়ন। প্রথমটার ক্ষেত্রে যেহেতু আয়নি ভবন অঞ্চল নেই, তাহলে কাউন্টার আয়নও থাকারও কোনো ব্যাপার নেই, তাহলে এটার কিন্তু কাউন্টার আয়ন কী হবে, থাকবে। এরও কাউন্টার আয়ন অবশ্যই থাকবে। এবার যদি এটার একটা কাউন্টার আয়নের যদি একটা এক্সাম্পল নিতে হয়, তাহলে আমি অ্যাজ ফর এক্সাম্পল কী নিতে পারি, 2 ইউনিট পজিটিভ আমি এখানে নিতে পারি কি SO4 2- নিতে পারি। ঠিক আছে, SO4 2- একটা কাউন্টার আয়ন হতে পারে এই ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির। এবার যদি SO4 না দিয়ে যদি আমি Cl নেই, Cl এর তো আধান হচ্ছে -1 একক ঋণাত্মক, তাহলে 2 ইউনিট ধনাত্মককে কাউন্টার করার জন্য অবশ্যই আমার দুটো Cl- লাগবে, অর্থাৎ এখানে আমাকে লিখতে হবে Cl2। ঠিক আছে, আর যদি SO4 লিখি তাহলে লিখব শুধু SO4। ঠিক আছে, এইবার চলে আসি অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে কাউন্টার আয়ন আছে, এবং সেই কাউন্টার আয়নের যদি এক্সাম্পল চাই কি কি দিয়ে এটাকে মানে কাউন্ট করা যাবে, কোন কোন ক্যাটায়ন দিয়ে। যদি আমি পটাশিয়াম নেই, তাহলে পটাশিয়াম তোমরা জানো পটাশিয়ামের আধান হচ্ছে K+, তাহলে 2 ইউনিট নেগেটিভ, তাহলে অবশ্যই একটা দুটো ক্যাটায়ন লাগবে পটাশিয়াম। এবার যদি এখানে যদি আমি অন্য কোনো ক্যাটায়ন নেই যার নাকি যোজ্যতা 2, তার একটা এক্সাম্পল যদি আমি জিঙ্ক নেই সাপোজ, তাহলে জিঙ্কের যোজ্যতা হচ্ছে 2, তার মানে 2 ইউনিট পজিটিভ ক্যাটায়ন তৈরি করবে। তাহলে এখানে 2 মানে Zn লিখে 2+ যদি লিখি, তাহলে অ্যাজ এ হোল এটা কিন্তু নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে কিছুটা অন্ততপক্ষে আইডিয়া পাওয়া গেল যে কোঅর্ডিনেশন এন্টিটিগুলো যেগুলো রয়েছে তার আয়নি ভবন অঞ্চল কার থাকবে না, মানে এই দুইজনের থাকবে, আর এটার কিন্তু থাকবে না। কাউন্টার আয়ন এর থাকবে না তড়িৎ প্রশমনের ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে থাকবে। এবার কোঅর্ডিনেশন এন্টিটির আধান, এই যে কোঅর্ডিনেশন এন্টিটি এই টোটালটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, এটা টোটাল আধান কত, যেহেতু এটা তড়িৎ প্রশম তাহলে এর আধান হবে হচ্ছে 0। আর যে ক্যাটায়নিক তাহলে অবশ্যই সেটা প্লাস হবে, কিন্তু আমি যে এক্সাম্পল নিয়েছি সেই এক্সাম্পল অনুযায়ী এটার কিন্তু আধান 2 ইউনিট পজিটিভ। একই রকমভাবে অ্যানায়নিক যে কোঅর্ডিনেশন এন্টিটি আছে তার আধান হচ্ছে 2 ইউনিট নেগেটিভ, তাহলে এখানে আমি 2 ইউনিট নেগেটিভ লিখে দিলাম। এরপরে যেটা আমি বের করব সেটা হচ্ছে জারণ সংখ্যা, অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে যেটা সেন্ট্রাল অ্যাটম রয়েছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, অবশ্যই সেটা ডি ব্লকের মধ্যে বিলং করে। ডি ব্লকের মৌলগুলো বা ধাতুগুলো কি করে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে। তাহলে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ ডি ব্লকের যে মৌলগুলো নিকেল, কপার এবং প্ল্যাটিনাম, এদের আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে এটার ক্ষেত্রে আমি নিকেলের জারণ সংখ্যা এখানে আমি জানি না, তাই আমি ধরে নিচ্ছি নিকেলের জারণ সংখ্যা হচ্ছে X প্লাস CO এমন একটি লিগ্যান্ড যে লিগ্যান্ডটা হচ্ছে তড়িৎ প্রশম, অর্থাৎ এর আধান নেই, তাহলে এর আধানের মান হচ্ছে 0। একটা CO এর আধান হচ্ছে 0, তাহলে 4টা আছে ইন্টু 4 করে দিলাম। আর এটা টোটাল চার্জ কত হবে, এই কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ, যেটা নাকি একটু আগে লিখেছি যে কোঅর্ডিনেশন এন্টিটির আধান হচ্ছে 0, তাহলে আমি এখানে 0 বসিয়ে দিলাম। তাহলে সুতরাং এক্সের যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে 0, অর্থাৎ এখানে নিকেল যেটা রয়েছে তার অক্সিডেশন নাম্বারটা হবে কিন্তু 0। এবার চলে আসি সেকেন্ড এক্সাম্পলে কপারেরও একই রকম আমি ধরে নেব এক্স হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, প্লাস অ্যামোনিয়া রয়েছে এখানে, অ্যামোনিয়াও একটা তড়িৎ প্রশম লিগ্যান্ড খুব সিওর মতো, তাহলে এর জারণ সংখ্যা হচ্ছে 0, 4টা রয়েছে ইন্টু 4 ইকুয়াল এদের টোটাল আধানটা হবে হচ্ছে 2 ইউনিট পজিটিভ, তাহলে এখানে আমি 2 লিখে দিলাম। তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে এক্সের মান কত হবে 2, তাহলে এই কপারের যে অক্সিডেশন নাম্বারটা বা জারণ সংখ্যা সেটা কিন্তু 2। এবার চলে আসি থার্ড যে এক্সাম্পলটা আছে, যে অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটির যে এক্সাম্পল নিয়েছি তাতে প্ল্যাটিনাম এর অক্সিডেশন নাম্বারটা আমি X ধরছি, প্লাস ক্লোরিনের হচ্ছে ঋণাত্মক একটা লিগ্যান্ড যার আধান হচ্ছে -1, তাহলে -1 কয়টা রয়েছে, 4টি রয়েছে, তাহলে ইন্টু 4, আর এই দুটো মিলে টোটাল যে আধান হবে সেটা হচ্ছে -2, তাহলে আমি এখানে ইকুয়াল -2 দিয়ে দিলাম। ইমপ্লাইজ দ্যাট X - 4 ইকুয়াল -2, সুতরাং X এর মান কত হবে, এটাকে দিলে 2 হয়ে যাবে। তাহলে এখানে যে প্ল্যাটিনাম রয়েছে তার অক্সিডেশন নাম্বারটা হচ্ছে 2। তাহলে বোঝা গেল যে ফার্স্ট যে টপিকটা ছিল কোঅর্ডিনেশন এন্টিটি প্রকারভেদ, এদের কার আয়নি ভবন অঞ্চল আছে,
কার কাউন্টার আয়ন আছে, কোঅর্ডিনেশন এন্টিটিটার আধানটা কত এবং তার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা কী। এটুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে যখন আমরা IUPAC পদ্ধতিতে যখন কোঅর্ডিনেশন কমপ্লেক্সের নামকরণ শিখব তখন কিন্তু এই জারণ সংখ্যাটা কিন্তু বের করতে হবে। আর এই জারণ সংখ্যা বের করার আমি আরেকটা ভিডিও বানিয়েছি, সেটার মধ্যে তোমরা প্রচুর সংখ্যক জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ যে ধাতব আয়ন রয়েছে তার তোমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে। এখানে একটু বলে রাখি, এই যে কোঅর্ডিনেশন এন্টিটি যেটা নাকি তড়িৎ প্রসম, তার নিকেল কেন্দ্রীয় পরমাণু তার কিন্তু জারণ সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ এটা কিন্তু প্রসম। এটার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় পরমাণুটা কিন্তু ক্যাটায়ন, এটার ক্ষেত্রেও কেন্দ্রীয় পরমাণুটা কিন্তু ক্যাটায়ন। এরপর আজকে যে সেকেন্ড টপিকটা দেখব সেটা হচ্ছে যৌগের সংযুক্তি হতে জটিল যৌগের গঠন নির্ণয়। এই টপিকের উপরে কিন্তু আগে এইচএসে কোশ্চেন হয়েছে, টপিকটা একটু ভালো করে দেখে নিবে। যে যৌগ থাকবে সেটা সংযুক্তি দেওয়া থাকবে, যেমন এখানে আমি 4টা এক্সাম্পল নিয়েছি। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে COCl3 মানে কোবাল্ট ক্লোরাইড, আর NH3 অর্থাৎ অ্যামোনিয়া। কি সংযুক্তিতে নেওয়া হয়েছে, এটা যদি আমি 1 মোল নিয়ে থাকি কোবাল্ট ক্লোরাইড, অ্যামোনিয়া নিয়েছি আমি হচ্ছে, এই সংযুক্তিতে আমি একটা জটিল যৌগ বানিয়েছি, যদিও জটিল যৌগটির সঠিক যে গঠন সেটা সম্পর্কে এখনও আমি জানি না। তাহলে এর সঠিক যদি গঠন জানতে হয় তাহলে 2টি পদ্ধতি রয়েছে। প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হলো মোলার কন্ডাক্টেন্স অর্থাৎ মোলার পরিবাহিতা। আমি নিচে এখানে লিখে দিচ্ছি মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতার মাধ্যমে আমরা এদের গঠনের কিছুটা আভাস আমরা পেতে পারি। যেমন এই যে আমরা সংযুক্তিটা নিয়েছি, এই সংযুক্তিকে যদি আমরা জলে দেই বা কোনো দ্রাবকের মধ্যে দ্রবীভূত করি, তবে এটি সেই দ্রাবকের মধ্যে বা জলের মধ্যে কিন্তু দ্রবীভূত হবে এবং সেটা আয়নিত হবে। যদি দেখা যায় যে দ্রবণটা তৈরি হয়েছে তাতে মোলার পরিবাহিতার মান হচ্ছে 3, তার মানে এখান থেকে মোট যতগুলি ক্যাটায়ন এবং মোট যতগুলি অ্যানায়ন তৈরি হয়েছে তার সংখ্যা কিন্তু হচ্ছে 3। তাহলে এবার এটাকে কনফার্ম করার জন্য আরেকটা আমাকে পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে পদ্ধতি নাম্বার 2। সেই পদ্ধতিটা হলো অদক্ষেপণ পদ্ধতি। অদক্ষেপণ পদ্ধতিতে আমরা এমন একটি রিয়েজেন্টকে ব্যবহার করব যেই রিয়েজেন্টের সাথে এই সংযুক্তির মিলনের ফলে অদক্ষেপ উৎপন্ন হবে। যেহেতু এখানে ক্লোরিন আছে, আমাকে দেখতে হবে যে এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা কি আয়নিত হয় কি হয় না। যদি আয়নিত হয় তাহলে সেটা কিন্তু সিলভার নাইট্রেটের সঙ্গে যুক্ত হয়ে সিলভার ক্লোরাইডে অদক্ষেপ ফেলবে। তাহলে আমি এখানে যে রিয়েজেন্টটা ইউজ করব সেটা হচ্ছে সিলভার নাইট্রেট AgNO3। তাহলে যদি সিলভার নাইট্রেটের সঙ্গে এই সংযুক্তিটিকে বা যৌগটিকে যদি মিশিয়ে দেওয়া হয় এবং তাতে যদি দেখা যায় 2 মোল সিলভার ক্লোরাইড এর অদক্ষেপ উৎপন্ন হয়েছে সাদা রঙের, তাহলে বুঝতে হবে যে এখানে যে 3টে ক্লোরিন আছে সেই 3টে ক্লোরিনের মধ্যে 2টো ক্লোরিন এমন আছে যেটা জলীয় দ্রবণে আয়নিত হয়ে এসছে, অর্থাৎ 2টো Cl- আর 2টো Ag+, এরা মিলে কিন্তু 2 মোল AgCl তৈরি করবে। তাহলে আমাকে দ্রবণে আসতে হবে হচ্ছে 2টো Cl-, তাহলে আমার যে এখানে গঠনটা হওয়া উচিত সেটা হচ্ছে CO হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আর যেটা 2টো ক্লোরিন যেটা নাকি দ্রবণে চলে এসছে সেটা কোথায় থাকবে, সেটা থাকবে হচ্ছে বাইরে থাকবে, অর্থাৎ এটা কাউন্টার আয়নের কাজ করবে। ঠিক আছে, আর যেটা NH3 সেটা লিখবো NH3⁵। তাহলে এই হলো জটিল যৌগটির আসল গঠন। তাহলে জটিল যৌগটির আসল গঠন এটা কিন্তু এই 2 পদ্ধতির মাধ্যমে কনফার্ম করা গেল। এবার দেখো যে এই জটিল যৌগটিকে যখন আমরা জলে দ্রবীভূত করব তাহলে যে আয়নগুলো তৈরি হবে সেটা হচ্ছে COCl NH3⁵, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এইটা হবে ক্যাটায়ন অর্থাৎ প্লাস 2টো Cl-, যেহেতু 2 ইউনিট নেগেটিভ তাহলে এটার আধানও হবে হচ্ছে 2 ইউনিট পজিটিভ, কোনটার, এই কমপ্লেক্স এন্টিটিটার আধান। তাহলে তুমি হিসাব করে দেখো যে মোট কতগুলি আধান তৈরি হলো। তাহলে এইটা কমপ্লেক্স এন্টিটিটা অ্যাজ এ হোল এটা একটা আধান, আর এখানে হচ্ছে 2টো আধান, এই টোটাল মিলে আমরা 3টে আধান পাচ্ছি, যার জন্য মোলার পরিবাহিতার
যে মানটা পাবো সেটা কিন্তু 3টি আধানের জন্য হবে। তাহলে এটাও মিলে গেল। আবার এদিকে অদক্ষেপণ পদ্ধতিতে যখন আমরা দেখছি তখন কিন্তু 2 মোল সিলভার ক্লোরাইডই উৎপন্ন হবে, যেহেতু দুটি ক্লোরিন যে আয়ন সেটা কিন্তু কাউন্টার আয়নের ভূমিকা পালন করছে। একই রকমভাবে আমরা যখন COCl3 6NH3 এই সংযুক্তিটাকে নিয়ে পরীক্ষা করে দেখব তখন কিন্তু এর গঠন সম্পর্কে জানতে পারবো একই রকম পদ্ধতিতে। এটা অবশ্য HS 2013-তে এসছিল, তা আমরা দেখিনি যে এটা কিভাবে এটাকে করা যায়। মোলার পরিবাহিতা যদি দেখি, যে ধরে নাও এর মোলার পরিবাহিতার মান হচ্ছে 4, যদি এটা হয় যে 4 মোলার পরিবাহিতা বা যতগুলো আয়ন দ্রবণে উৎপন্ন হয় তার সংখ্যা হচ্ছে 4, তাহলে এর 4টা আয়ন কী করে উৎপন্ন হলো? 4টা আয়ন নিশ্চয়ই এই যে সংযুক্তি, এই সংযুক্তির থেকেই উৎপন্ন হয়েছে। তার মধ্যে NH3 এটা একটা প্রসম অণু, তো এটা কখনোই আয়ন হবে না। তাহলে হতে পারে যেটা সেটা হচ্ছে Cl। তাহলে 3টা Clকেই যদি আমি বাইরে রেখে দিই, অর্থাৎ CONH3 এটাকে কমপ্লেক্স এন্টিটি বানালাম, আর Cl3টাকে আমি বাইরে দিয়ে দিলাম, তাহলে 3টে কিন্তু Cl আয়নিত হয়ে 3টে Cl মাইনাস তৈরি হবে, আর এই কমপ্লেক্স এন্টিটিটা এটা একটা আধান দিবে, অর্থাৎ জলীয় দ্রবণে এরা আয়নিত হবে। এরকমভাবে CONH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা অবশ্যই 3 একক ধনাত্মক হবে কারণ 3টে Cl মাইনাস আয়ন আছে। তাহলে টোটাল আধান হচ্ছে -3, এটা হচ্ছে +3, তাহলে নিউট্রাল হয়ে গেল। এই ধরনের বিয়োজন যেখানে হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে কমপ্লেক্স এন্টিটি, এই টোটাল মিলে 4টা আয়ন তৈরি হচ্ছে। তাহলে আমার মোলার পদ্ধতিতে মোলার পরিবাহিতার থেকে যে তথ্যটা পাচ্ছি তার সঙ্গে মিলে যায়। এবার যখন আমরা অদক্ষেপণ পদ্ধতি দেখব তখন আমি সিলভার নাইট্রেট যোগ করব AgNO3। সিলভার নাইট্রেট যোগ করার পরে যতখানি আমার অদক্ষেপ মানে AgCl যত মোল তৈরি হবে সেই তথ্য থেকে কিন্তু কনফার্ম করা যাবে। এখানে মনে রাখবে যে সিলভার ক্লোরাইডের 3 মোল উৎপন্ন হবে AgNO3-র সাথে, যেহেতু 3টে Cl মাইনাস আছে, তাহলে 3টে Cl মাইনাস প্লাস 3টে Ag প্লাস এটা যুক্ত হয়ে 3 মোল AgCl তৈরি হচ্ছে বা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটাও সাপোর্ট করছে অদক্ষেপণ পদ্ধতিটা যে 3টে যে ক্লোরিন আছে 3টি ক্লোরিনই কাউন্টার আয়নের ভূমিকা পালন করছে, অর্থাৎ এটা থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে, অর্থাৎ আয়নীভবন অঞ্চলের মধ্যে থাকবে। এবার চলে আসি নেক্সট যেটা আছে, সেটা কিন্তু 2016-এর একটা কোশ্চেন। এই একটা সংযুক্তি দেওয়া হয়েছিল, দিয়ে প্রশ্ন করা হয়েছিল যে এই সংযুক্তির সঙ্গে যদি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ মেশানো হয় তাহলে হলদেটে সাদা একটা অদক্ষেপ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে অদক্ষেপের রঙটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সিলভার ব্রোমাইডের জন্য অদক্ষেপটা উৎপন্ন হয়েছে, যেহেতু রঙটা হচ্ছে হলদেটে সাদা। মনে রাখবে সিলভার ক্লোরাইড AgCl এটা কিন্তু সাদা অদক্ষেপ তৈরি করে, আর সিলভার ব্রোমাইড কিন্তু হলদেটে সাদা অদক্ষেপ উৎপন্ন করে। তাহলে এই যে ব্রোমিনটা আছে, এই ব্রোমিনটা কোথায় থাকবে? এটা অবশ্যই আয়নীভবন অঞ্চলের মধ্যে থাকবে, অর্থাৎ কাউন্টার আয়নের ভূমিকা পালন করবে। তাহলে এই তথ্যের থেকে আমি এটার গঠন সম্পর্কে যেটা লিখতে পারি সেটা হচ্ছে সিলভার নাইট্রেট দেওয়াতে অদক্ষেপ যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড এর অদক্ষেপ উৎপন্ন হলো, এটা রং দেখে জানা গেল। এবার এই তথ্য থেকে আমরা এই সংযুক্তির যে গঠন সেটা আমরা লিখতে পারবো, যে কোবাল্ট যেটা আছে সেটা কেন্দ্রীয় পরমাণুর ভূমিকা পালন করবে, NH3 যেটা থাকবে এটা নিউট্রাল লিগ্যান্ড NH3 SO4 সেটা কিন্তু কমপ্লেক্স এন্টিটির মধ্যেই থাকবে থার্ড ব্র্যাকেট, আর ব্রোমিনটা কিন্তু বাইরে থাকবে। ঠিক আছে, এই যে ব্রোমিন সেটাই হচ্ছে আয়নিত হয়ে গিয়ে সিলভার নাইট্রেটের সঙ্গে যুক্ত হয়ে সিলভার ব্রোমাইডের হলদেটে সাদা অদক্ষেপ উৎপন্ন করে। তাহলে এটা যদি আমরা মোলার পরিবাহিতা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এর যে মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স হবে সেটা কিন্তু 2 একক হবে, অর্থাৎ এর মোলার পরিবাহিতার জন্য যতগুলি আয়ন দায়ী সেটা হচ্ছে 2 মোল। তাহলে এটাকে দেখি যে এই যৌগটার তো গঠন এটা, তাহলে এটা যদি আয়নিত হয় জলীয় দ্রবণে তাহলে কি ধরনের আয়ন তৈরি করবে? CONH3 এটা হবে হোল 5 SO4 থার্ড ব্র্যাকেট প্লাস এটার সঙ্গে ব্রোমিনটা বেরোয় যাবে Br, এটা মাইনাস চার্জ যদি হয় তাহলে এটা অবশ্যই
প্লাস চার্জ হবে। এবার দেখি যে ঘ নাম্বার যে এক্সাম্পলটা নিয়েছি এই এক্সাম্পলটার আমার গঠন দেখতে হবে। তার প্রথম যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে মোলার পরিবাহিতা। দেখি মোলার পরিবাহিতা দ্বারা এটা কী করে গঠন জানা যায়। যদি মনে করে এটাকে জলীয় দ্রবণে দেই তাহলে এটার থেকে যে আয়নগুলো তৈরি হবে সেটা হচ্ছে এই কমপ্লেক্স এন্টিটি যেটা আছে সেটা একটা সিঙ্গেল আয়ন তৈরি করবে, COCl NH3 হোল 4 NO2, এটা হবে প্লাস চার্জ, আর NO3 যেটা আছে সেটা হবে হচ্ছে মাইনাস চার্জ। তাহলে মোট যেটা আয়নের সংখ্যা সেটা হচ্ছে 2। তাহলে এখানে যে মোলার পরিবাহিতাটা পাবো সেটা কিন্তু প্রতি মোলের থেকে কিন্তু 2 মোল আয়ন তৈরি হবে। তাহলে মোলার কন্ডাক্টেন্সের মান 2 মোল আয়নের জন্য হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে NO3 যেটা আছে সেটা আয়নিত হয়। আচ্ছা, এইবার দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটা হচ্ছে অধক্ষেপণ পদ্ধতি। অধক্ষেপণ পদ্ধতিতে আমরা যে রিয়েজেন্টটা ইউজ করি সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট থেকে যেমন হচ্ছে Ag+ এবং NO3- এই দুটো আয়ন তৈরি হবে। এবার যেহেতু এখানে ক্লোরাইড নেই, কারণ হচ্ছে ক্লোরিন যেটা আছে লিগ্যান্ড হিসাবে আছে, এটা কিন্তু কাউন্টার আয়ন হিসাবে নেই। কারণ যদি ক্লোরিনটা কাউন্টার আয়ন হিসাবে থাকতো তাহলে সিলভার নাইট্রেট যোগ করলে কিন্তু সাদা রঙের সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়তো। ঠিক আছে, তাহলে এটার গঠন তাহলে বোঝা গেল যে অধক্ষেপণ পদ্ধতির সাহায্যেও এটা কিন্তু কনফার্ম হওয়া গেল যে ক্লোরাইড যেটা আছে সেটা কিন্তু অ্যাজ এ লিগ্যান্ড হিসাবে আছে। আজকের আলোচনাটা থেকে তোমরা যে দুটো টপিক জানতে পারলে, কোঅর্ডিনেশন এন্টিটি কত রকমের হয়, যৌগের সংযুক্তি হতে জটিল যৌগের গঠন নির্ণয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চোখ রাখো পরবর্তী ভিডিওতে।